কসবাকাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আজকে ছিল মামলার শুনানি, যেখানে কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে, অন্যদিকে রিপোর্ট দিতে হবে কলেজ কর্তৃপক্ষকেও। সরাসরি চলে যাব, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে বলা হয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে অর্থাৎ পুলিশকে রিপোর্ট দিতে হবে এবং এই রিপোর্টে বলতে হবে যে এই এফআইআর দায়ের হওয়ার পরে এখনো পর্যন্ত তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং তদন্তের কি অগ্রগতি রয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে আগামী বৃহস্পতিবারের মধ্যে পেশ করতে হবে। এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে এর পাশাপাশি সরকারকে এবং তার সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে দুটি আলাদা করে হলফনামা দিতে হবে এবং এই হলফনামা দিয়ে যারা মামলা করেছেন তারা যে অভিযোগ এনেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে সরকারের এবং কলেজ কর্তৃপক্ষের কি বক্তব্য আছে সেই বক্তব্য স্পষ্ট করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই মামলাগুলিতে মূলত কি অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগগুলির প্রেক্ষিতে সরকারকে আর কলেজ কর্তৃপক্ষকে উত্তর দিতে হবে। এখন মূলত যে অভিযোগগুলো আনা হয়েছে যে একজন প্রাক্তন ছাত্র তিনি কি করে কলেজের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে তিনি কলেজের মধ্যে ঢোকার অধিকার পান, তিনি প্রবেশাধিকার পান, সেই উত্তর দিতে হবে। এর পাশাপাশি উত্তর দিতে হবে যে কলেজের কর্মীরা তারাও কলেজের যে নির্দিষ্ট সময়সীমা আছে সেই সময়সীমা কেটে যাওয়ার দীর্ঘক্ষণ পর পর্যন্ত তারা কেন কলেজের মধ্যে উপস্থিত থাকেন, সেখানে তারা কোন বিশেষ কাজের জন্য উপস্থিত থাকেন সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এর পাশাপাশি বলতে হবে যে এই যারা অভিযুক্ত রয়েছেন সেই অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কেন তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেই বিষয়টা স্পষ্ট করে বলতে হবে। এছাড়াও বলতে হবে যে কলেজের নিরাপত্তার ক্ষেত্রে যে অভিযোগ রয়েছে বা যে ফাঁকফোকর রয়েছে সেগুলোর ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কি বন্দোবস্ত নিয়েছে বা না নিয়ে থাকলে তারা সেই পদক্ষেপ কেন গ্রহণ করেনি সেটা বলতে হবে। অর্থাৎ এই যে একাধিক অভিযোগ এই মামলাগুলিতে আনা হয়েছে এর প্রেক্ষিতেই কিন্তু বিস্তারিত আকারে কলকাতা হাইকোর্টের কাছে হলফনামা পেশ করতে হবে। এর পাশাপাশি তোমাকে বলবো যে আজকে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি উপস্থিত ছিলেন। তার বক্তব্য হলো ইতিমধ্যেই সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে যে এসআইটি গঠন করা হয়েছে সেই এসআইটির কাছ থেকে তারা কিন্তু প্রয়োজনীয় সব রকম সাহায্য পাচ্ছেন, সব রকম সহযোগিতা পাচ্ছেন এবং এই এসআইটির ওপর পরিবারের আস্থা রয়েছে এমনটাই কিন্তু সওয়াল। এর পাশাপাশি এই সমস্ত যে মামলা রয়েছে এই মামলাগুলির ক্ষেত্রে এদেরকে যুক্ত করতে হবে, অর্থাৎ পরিবারকে যুক্ত করতে হবে এবং তারপরেই বিচার প্রক্রিয়া এগোবে। এটাই আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ। ফলে আগামী বৃহস্পতিবার যখন এই রিপোর্ট এবং তার পাশাপাশি কেস ডায়েরি এবং তার সঙ্গে হলফনামা এগুলো সমস্তটা কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হবে, সেই সময় মাননীয় বিচারপতিরা এগুলিকে খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখবার পরে তারা যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে বলে তারা মনে করছেন সেটা কিন্তু আগামী বৃহস্পতিবারই দেওয়া হবে। একেবারেই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আইনজীবী কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে, কলকাতা হাইকোর্টের এই নির্দেশ প্রসঙ্গে দেখাবো আপনাদের। আমরা মূলত 5টা পয়েন্ট, যেটা প্যারাগ্রাফ 6 আমাদের রিট পিটিশনে যেটার উপরে কোর্ট বেশি ফোকাস দিয়েছে, তাতে মূলত 5টা জিনিস চাওয়া হয়েছিল। তার মধ্যে 1 নম্বর, কি করে বারবার অ্যালিগেশন আসা সত্ত্বেও এই ছেলেটিকে রাস্টিগেট করার পর পুনরায় আবার সেখানেতে ভর্তি নেওয়া হলো। কিভাবেতে রাস্টিগেশনের পরে ভর্তি হওয়ার পর এতদিন পরে কোর্স ক্লিয়ার করার পরেও কিছু পলিটিক্যাল সোর্সের হেল্পে এই ছেলেটি আবার এখানে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলো। কি করে কলেজ শেষ হয়ে যাওয়ার পর রাত্রির পর্যন্ত ইউনিয়ন রুমে ছেলেরা থাকতে পারে, কিভাবেতে এই রকম ক্রাইম কিভাবে চলে যাচ্ছে এবং এর ওপরেতে কোনো স্টেপ গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়নি কেন, এই 5টি প্রশ্ন আমরা রাখি। যে 5টি প্রশ্নের ওপরে অনারেবল হাইকোর্ট কোর্ট স্টেটের কাছে উত্তর চেয়েছে ভায়া এফিডেভিট এবং ইন দ্য মিন টাইম এন্টায়ার যে পুলিশকে সিডি জমা দিতে হবে এবং ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে জমা দিতে হবে নেক্সট হিয়ারিং ডেটে।